ফুলকেতু গ্রামে দেবীর পুজো উপলক্ষে পুজোর পরের দিন অর্থাৎ কাল যাত্রার আয়োজন করা হয়েছে। আজ পুজো শেষে গ্রামের মানুষেরা গোপনে জঙ্গল থেকে ধরে আনা সেই কর্মচারীকে বলি দেবে। গোটা প্রক্রিয়াটা করবে ফুলকেতু গ্রামের মেয়েরা। পৌরোহিত্য করবে মন্দিরের পুরোহিত মোহিতলাল চক্রবর্তীর স্ত্রী অহল্যা। মূল মন্দিরের বিগ্রহকেও সুন্দরভাবে সাজানো হয়েছে। সকালে সেখানে মোহিতলাল নিজে প্রতিবারের মতো এবারেও বিশাল এক হোম যজ্ঞের আয়োজন করেছিল। আজ পৌষ সংক্রান্তির দিন, তার উপরে একই দিনে পড়েছে ভরা অমাবস্যা। শহর থেকে আসা যাত্রার লোকজনকে থাকতে দেওয়া হয়েছে ফুলকেতু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বড় হলঘরটায়। দিনে মানে সব কাজকর্ম মিটিয়ে গ্রামের ছেলেরা সব খাটের নিচে লোহার শিকল দিয়ে নিজেদের বেঁধে নিয়েছে। মন্দিরের তলায় এক গোপন ঘরে, যেখানে আজ 7 দিন সেই কোম্পানির শ্রমিকটাকে বন্দি করে রাখা হয়েছে, সেখানেই এক গুপ্ত পুজো আর বলির প্রক্রিয়া সমাধা করা হবে। ফুলকেতু গ্রামের মেয়েরা প্লাস্টিকের ছোট ছোট কোল্ড ড্রিঙ্কসের বোতলে করে সেই শ্রমিকের রক্ত বাড়িতে নিয়ে এসে সূর্য ওঠার আগে শিকলে বাঁধা ছেলেদের খাইয়ে দেবে। নইলে আবার মাথাচাড়া দিয়ে উঠবে সেই বহুকাল আগের প্রাচীন অভিশাপ। বদ্ধ উন্মাদে পরিণত হবে গ্রামের সকল পুরুষ। এক অদ্ভুত রোগ, যা গ্রামবাসীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে লুকিয়ে লুকিয়ে বয়ে বেড়াচ্ছে এবং যার নিরাময় একমাত্র দেবীর পায়ে বলিপ্রাপ্ত মানুষের রক্তপানের মধ্যে দিয়েই হতে পারে। ওপর মহলের চাপে পুলিশ নিখোঁজ কর্মচারীর খোঁজ শুরু করেছে। সংবাদপত্রের লোকজন অবশ্য ভাবছে এসব সেই হলুদ গোলাপওয়ালা খুনেরই কাজ, কিন্তু ইন্সপেক্টর সাবর্ণ মণ্ডল জানে রামানুজ তিয়ারি আর অন্য আরেকজন গার্ড প্রায় 10-12 জনের গামছা দিয়ে মুখ ঢাকা একটা দল দেখেছে। সেদিন ছিল সপ্তমী আর আজ পূর্ণিমা। মাঝে 7টা দিন কেটে গেছে, কিন্তু সাবর্ণ মণ্ডল কিছুই করে উঠতে পারছে না। তার অবশ্য এই পুলিশের চাকরি ভালোও লাগছে না, কিন্তু পেট বড় পাপী জিনিস। এত কিছুর পরেও সারাক্ষণ সেই শয়তান বইয়ের কথা মনে পড়ে খালি। সে ডিভোর্স চায় এখন। সাবর্ণ তার শ্বশুরমশাইকে পরিষ্কার জানিয়ে দিয়েছে এত সহজে সে তার মেয়েকে মুক্তি দেবে না। কাল আবার সেই খুনের জায়গাগুলো সে ঘুরে এসেছে, কিন্তু কিছুই পাওয়া যাচ্ছে না। খুনি কোথাও কোনো চিহ্ন রেখে যায়নি। 0 দশকের কবি সাবর্ণকুমার মণ্ডল আন্দাজ করতে পারছে এই খুনি যে সে খুনি নয়, সে একজন তার মতোই কবি। মৃত্যুর পর মৃত্যু সাজিয়ে সে একখানা কবিতার লাইন তৈরি করছে। হঠাৎ ভাবনায় ছেদ পড়ল। কনস্টেবলদের মুখে সাবর্ণকুমার শুনল শহর থেকে যে যাত্রার দল এসেছে, তার যে নায়িকা হয়েছে সে নাকি ব্যাটা ছেলে, নাম রতন। লিফলেটে লেখা থাকে রতন সুন্দরী। ফেসবুকে সবাই তাকে জৈবন বলে ডাকে। জীবন আর যৌবন মিলে রতন হয়ে উঠেছে জৈবন। মুখে যখন রংচং মেখে একটা ঘোড়ার বাচ্চাকে গাধা সাজিয়ে বেনারসি পরে শীতলা সেজে মঞ্চে সে ওঠে, পুরুষেরা সব পাগল হয়ে যায়। গ্রামে গ্রামে ছেলেদের ফোনে ফোনে সেই সব ক্লিপ ঘুরে ঘুরে বেড়ায়। এই নিয়ে গত 5 বছরে তাকে মোট 8 বার ছেলেপিলের দল যাত্রা শেষে জোর জবরদস্তি তুলে নিয়ে গেছে। যত দিন গেছে তার বাজার দরও বেড়েছে হু হু করে। ফেসবুকে দেখা জৈবনকে একবার চোখের দেখা দেখতে চায় গ্রাম বাংলার মানুষজন। তাকে না পেয়ে এক এমপির ছেলে নাকি 2-2বার আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিল। সাবর্ণকুমারের ইচ্ছে হলো একবার সেই রতন জৈবনকে চোখের দেখা দেখে আসে। এও তো একজন শিল্পী, গ্রাম বাংলার পুরনো এক ধারাকে সে এখনো বাঁচিয়ে রেখেছে। সাবর্ণের মনে হলো রতনের সাথে দুদণ্ড কথা বললে সে হয়তো আবার কবিতা লিখতে পারবে। কবিতা না হোক, একটা ছোট গল্প যদি সে লিখে উঠতে পারে তাহলেও হবে। এক যাত্রা দলের গল্প, যে দলের নায়িকা হলো গল্পের নায়ক। সেই নায়ক খোলা চুলে একটা বাচ্চা ঘোড়ার পিঠে চড়ে গ্রামে গ্রামে যাত্রা দেখিয়ে বেড়ায়। যাত্রা শেষে ঘোড়ায় চেপে সেই গ্রামেরই নির্জন কোনো ধান খেতে সে চুপি চুপি আকাশের দিকে তাকিয়ে থাকে। সেই বাচ্চা ঘোড়া ধীরে ধীরে বড় হয়ে ওঠে, তারপর নায়ককে একলা ফেলে যাত্রা দল থেকে পালিয়ে যায়। বহুকাল কেটে যায়, সেই ঘোড়া আর ফিরে আসে না। তার বদলে আর একটি নতুন বাচ্চা ঘোড়াকে দলে নিয়ে আসা হয়। কিন্তু গল্পের নায়ক রাগে দুঃখে তখন সেই ঘোড়াকে মেরে তার মাংস দলের সবাইকে রান্না করে খাইয়ে দেয়।
গল্পটা এত অবধি শুনেই মনোজ হাবিলদার সাবর্ণকে বাধা দিয়ে বলল, কিন্তু স্যার এই এত বড় একটা প্রাণীকে মেরে ফেললো, কেউ কিচ্ছু বুঝতে পারলো না, এটা কি ঠিক বাস্তবসম্মত হলো না? হ্যাঁ। হঠাৎ বাধা পেয়ে সাবর্ণের মেজাজটা গেল খিঁচড়ে। সে শটান একটা থাপ্পড় কষিয়ে দিল প্রায় তার বাপের বয়সী মনোজ হাবিলদারের গালে। গল্প শুনছিস, গল্প শোন, অত গল্পের প্লট হোল ধরতে কে বলেছে রে? এই যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, এটা তোর খুব বাস্তবসম্মত লাগে? হ্যাঁ, পৃথিবী ঘুরছে কিন্তু আমরা সব মাটিতে আটকে আছি, এটা বাস্তবসম্মত? বিজ্ঞানীরা মিলে কতগুলো গাঁজাখুরি গল্প সবাইকে বলে যাচ্ছে, সেগুলোকে একবারে প্রশ্ন করিস? আমার গল্প শুনে ওর নাকি বাস্তবসম্মত লাগছে না। শোন, এই মহাকাশে এত এত বড় বড় ধূমকেতু সারাক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোনোটার সাথে এই ধাক্কাকে পৃথিবী ধ্বংস হচ্ছে না। আমরা সবাই ঘুম থেকে উঠে রোজ দেখছি দিব্যি বেঁচে আছি, এটাই সবচেয়ে অবাস্তব। বলে কিনা আমার গল্প বাস্তবসম্মত না। মনোজ মুখ কাচুমাচু করে বলল, দোষ নেবেন না স্যার, আমাদের ভিদে বুদ্ধি ওই স্কুল কলেজের বই অবধি তো, তাই এসব ভুলভাল কথা একটু বলে ফেলি। আমি বরং আপনার রাতের খাওয়ার ব্যবস্থা করিয়ে যাই। হ্যাঁ। বউ চলে যাওয়ার পর থেকে পুলিশ ফাঁড়ি থেকেই সাবর্ণের জন্যে চারবেলা খাওয়ার আসে এখন। হাবিলদার মনোজের কাজ হলো পুলিশ স্টেশনের রান্নাবান্নার দিকটা দেখা। রাতে মনোজ হাবিলদারের হাতে তৈরি নরম নরম লাল লাল রুটি আর তার থেকেও লাল লাল কচি পাঁঠার আলু ঝোল খেয়ে সাবর্ণকুমার যখন পুলিশ স্টেশনে তার ডেস্কের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়ল, তার স্বপ্নে তখন অদ্ভুতভাবে দেখা দিল জৈবন, রতন সুন্দরী। তাকে দেখে একটুও বোঝার জো নেই যে সে ব্যাটা ছেলে। স্বপ্নের মধ্যেও সাবর্ণর তার বউয়ের কথা মনে পড়ল। রতন সুন্দরীকে যেন হুবহু তার বউ বর্ষার মতো দেখতে। সাবর্ণ দেখল ভরা পূর্ণিমায় একটা দোমরানো টিনের ঘোড়ায় চেপে রতন সুন্দরী এক বিশাল ধানক্ষেতের মধ্যে খোলা চুলে ঘুরে বেড়াচ্ছে। সে পড়ে আছে তাদের বিয়েতে পরা বর্ষার গোলাপি বেনারসিখানা। সাবর্ণ তারপর দেখল একটা লাল রঙের হাতি এসে ঘোড়ার পিঠ থেকে শুঁড়ে করে জৈবনকে তুলে নিয়ে নিজের মুখে পুরে নিচ্ছে, আর তার মুখ থেকে চিপস খাওয়ার মতো আওয়াজ ভেসে আসছে। সকালে মনোজ হাবিলদারের ডাকে ঘুম ভাঙল সাবর্ণর। সে খবর এনেছে রতন সুন্দরী খুন হয়েছে।